প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত রাশিয়া। বাংলাদেশকে ৬২,৬০,০০,০০০ মার্কিন ডলার ঋণ দেবে কোরিয়া। হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু, জানালেন দুদক কমিশনার। অন্যদিকে শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়। আগুনে পুড়ে গেছে সাগররুনি হত্যা মামলার নথি, হাইকোর্টে রাষ্ট্রপক্ষ। তথ্যটি অসত্য দাবি ডিএমপির। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। রাজস্ব আদায়ে 9 মাসে ঘাটতি 65,000 কোটি টাকা। চীনা ইস্পাতে হ্রাস টানতে 12 ভাগ শুল্ক আরোপ ভারতে। ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষে ফের উত্তাল ঢাকার রাজপথ। বাংলাদেশ থেকে 725 জন সৈন্য নেবে কাতার, বললেন প্রেস সচিব। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের কোনো সদস্য সিভিল ড্রেসে আসামি ধরতে পারবেন না। পুলিশে তেলবাজি ব্যবস্থা ফেরানোর চেষ্টা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। আইন শৃঙ্খলা ব্যবস্থায় উন্নয়নে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে। মঙ্গলবার বিকেল 3:30টায় যশোর জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দীর্ঘদিনের যুদ্ধ বন্ধে ইউক্রেনকে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, ইস্টার উপলক্ষে একদিনের যুদ্ধবিরতির পর তিনি আরও যুদ্ধবিরতি আলোচনায় আগ্রহী। 30 ঘণ্টার একতরফা যুদ্ধবিরতির পর ফের যুদ্ধ শুরু হলে উভয় পক্ষই একে অপরকে দায়ী করে। রুশ টিভিকে পুতিন বলেন, মস্কো সবসময় শান্তি উদ্যোগে উন্মুক্ত। কিয়েভ থেকেও একই প্রত্যাশা রাখে। জেলেনস্কি 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি দ্বিপাক্ষিকভাবে সাবধানতার সঙ্গে বিবেচনা করা উচিত, উড়িয়ে দিচ্ছি না। সমুদ্র খাতে ৬২,৬০,০০,০০০ সম্পূরক ঋণ দেবে কোরিয়া। এ লক্ষ্যে মঙ্গলবার জিএমডিএসএস ও আইএমএনএস প্রকল্পে অর্থায়নে বাংলাদেশ সরকার ও কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। ইডিসিএফ তহবিল থেকে এই ঋণ দেওয়া হচ্ছে। চুক্তিতে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুক ও কোরিয়া এক্সিম ব্যাংকের মহাপরিচালক কিম কিসাং স্বাক্ষর করেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সেগুনবাগিচায় সাংবাদিকদের দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ জানান, দুদক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে MLAR নথি পাঠিয়েছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি দূতাবাস ও বাংলাদেশের দূতাবাসে যাবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের প্রক্রিয়ায় আছে। 1999 সালে আইন বিষয়ে ডিগ্রিটি দেওয়া হলেও তা বর্তমানে স্থগিত রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে অস্ট্রেলিয়ান গণমাধ্যম দ্য ক্যানবেরা টাইমস জানিয়েছে, ডিগ্রি বাতিলের মতো ঘটনা তাদের ইতিহাসে নেই। তবে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সাগররুনি হত্যা মামলার নথিপত্র আগুনে পুড়েছে বলে হাইকোর্টে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশাদুর রৌফ। তিনি বলেন, 2024 সালের 5 আগস্ট ডিবি অফিসে আগুনের ঘটনায় মামলার অনেক নথি নষ্ট হয়েছে, তবে তদন্তের গোপনীয়তার কারণে তিনি বিস্তারিত জানাননি। এদিকে ডিএমপি জানিয়েছে, ডিবি হেফাজতে সাগররুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়। মঙ্গলবার এক বিবৃতিতে ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। এআইজি এনামুল হক সাগর জানান, চলতি মাসেই এই নোটিশ জারি হয়েছে, যদিও ইন্টারপোলের ওয়েবসাইটে এখনও বেনজিরের তথ্য প্রকাশ হয়নি।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 12 জন পলাতকের বিরুদ্ধে রেড নোটিশ চেয়ে 3 ধাপে আবেদন করেছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। 2024-25 অর্থ বছরের প্রথম 9 মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 65,666 কোটি টাকা। ফেব্রুয়ারিতে ঘাটতি ছিল 58,000 কোটি, অর্থাৎ এক মাসে তা বেড়েছে প্রায় 7,000 কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় 20.38% কম হলেও গত বছরের তুলনায় আদায় বেড়েছে 2.76% বা 6,894 কোটি টাকা। এই সময়ে আদায় হয়েছে 2,56,486 কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 3,22,152 কোটি। পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা শুরুতে ছিল 4,80,000 কোটি, পরে কমিয়ে করা হয় 4,63,500 কোটি টাকা। ভারত সোমবার চীন থেকে আমদানি হওয়া কিছু ইস্পাত পণ্যের উপর 12% অস্থায়ী শুল্ক আরোপ করেছে, যা 200 দিন কার্যকর থাকবে। এই শুল্ক চীনা সস্তা ইস্পাতের কারণে ভারতের কিছু মিলকে উৎপাদন কমাতে বাধ্য করেছে। ইস্পাত মন্ত্রী এই পদক্ষেপকে দেশীয় ইস্পাত নির্মাতাদের সুরক্ষা এবং ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার উদ্দেশ্যে ঘোষণা করেছেন। শুল্ক আরোপের এই পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক যুদ্ধের সময় নেওয়া হয়েছে। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারধরের জেরে মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন বেলা 11টায় ঢাকা সিটি কলেজের নাম ফলক ও মূল ফটকের অংশ ভাঙচুর করা হয়। পুলিশ দুই পক্ষ সরিয়ে দিলে এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা পরে পুলিশের উপর হামলা চালান এবং ভিআইপি বাসে ভাঙচুর করেন। রমনা থানার ডিসি মাসুদ আলম জানান, আগের দিন ঢাকা কলেজে এক শিক্ষার্থী মারধরের শিকার হয়েছিলেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কুয়েতের মতো কাতারও বাংলাদেশ থেকে সৈন্য নেবে। মঙ্গলবার কাতারের দোহাতে আর্থনা সামিটের সাইডলাইনে হওয়া এক বৈঠকের বরাত দিয়ে তিনি জানান, কাতার সরকার বাংলাদেশ থেকে 725 জন সৈন্য নেবে এবং এই সংখ্যা প্রতি 3 বছরে 1 ব্যাচ করে বৃদ্ধি পাবে। বাংলাদেশের সামরিক কর্মকর্তারা এই সংখ্যাটি বাড়িয়ে 1600 বা তার বেশি সৈন্য পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.